ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যার বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস, উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। 3 দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের লং মার্চ ছত্রভঙ্গ করেছে পুলিশ, আহত 25 শিক্ষার্থী। স্বৈরাচারের যে স্টাইল, সেই স্টাইলে কেন আমাদের উপরে আঘাত করা হলো, কেন আমাদের শিক্ষকদের গায়ে হাত তোলা হলো, এটা মুখে কোনো অবস্থায় আমরা পুলিশের কাছ থেকে আশা করি না। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। কোর্টের রায় দেওয়ার পরেও তাকে শপথ নেওয়ার জন্য বাধাগ্রস্ত করা হচ্ছে। যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন, আমরা ঢাকাবাসী ইউকের পক্ষ থেকে আপনাদের দাঁত ভাঙা জবাব দেব। নানা দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা। ছাত্র সমাজই ঠিক করবে কেমন ভবিষ্যৎ তারা চান, গবেষণার মাধ্যমে বিশ্বকে আয়ত্তে আনার আহ্বান প্রধান উপদেষ্টার। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই, সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। এই বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি চালু রাখা। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি বুশরা সারাজিন। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের নেতারা বলেন, এ ঘটনায় প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যর জানাজা হয়। মঙ্গলবার রাতে দুর্বৃত্তের হামলায় নিহত হন স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আল সাম্য। দর্শক, এই বিষয়ে পরবর্তীতে আমাদের বিস্তারিত প্রতিবেদন থাকছে। আবাসন বৃত্তি সহ 3 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের লং মার্চ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও জল কামান নিক্ষেপ করে তাদের লং মার্চ পণ্ড করে দেয়। এ সময় আহত হন 25 শিক্ষার্থী। পরে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। টিয়ারশেল, জলকামান আর সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত রাজধানীর কাকরাইল মোড়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচি কাকরাইল মোড়ে পৌঁছানোর পরই এভাবে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়লে আবারও অ্যাকশনে যায় বাহিনীটি। লাঠিপেটা করা হয় শিক্ষার্থীদের ওপর। এ সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের শেলের আঘাতে আহত হন নারী শিক্ষার্থী। স্বৈরাচারের যে স্টাইল, সেই স্টাইলে কেন আমাদের উপরে আঘাত করা হলো, কেন আমাদের শিক্ষকদের গায়ে হাত তোলা হলো। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি করার জন্য এসেছিলাম। শান্তিপূর্ণ অহিংস আন্দোলনে পুলিশ অহেতুক শিক্ষার্থীদের উপর আমাদের উপর হামলা চালায়। সেই একই প্রবণতা যদি থাকে, আগের মতো আক্রমণাত্মক প্রবণতা, এটা মুখে কোনো অবস্থায় আমরা পুলিশের কাছ থেকে আশা করি না। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবো এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এর আগে বেলা 12:15টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 3 দফা দাবিতে লং মার্চ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পথে কোথাও পুলিশি বাধা না থাকায় খুব তাড়াতাড়ি কাকরাইলে পৌঁছে যান জবির হাজারের বেশি শিক্ষার্থী। 3 দফা দাবি আদায়ে কোনো 9-6 মেনে নেবেন না বলেও জানান তারা। আজকে মেনে নিতে হবে, আজকে না মানা পর্যন্ত আমরা যমুনা থেকে কেউ আসবো না। আমরা সবাই যমুনাতে অবস্থান কর্মসূচি নেব। আবাসন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি বা আবাসন ভাতার ব্যবস্থা করে দিতে হবে। পুলিশি হামলার পর পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীরা অবস্থান নেয় কাকরাইল মোড়ে। অবস্থান নেন শিক্ষক প্রতিনিধিরাও। কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থান ধরে রাখার হুঁশিয়ারি তাদের। আমরা এখানে আছি আশা করি যে সরকার যেহেতু আমাদের আন্দোলনের ফসল, অথবা আন্দোলনকে উনি স্বাগত জানাবেন, এটাকে উনি ষড়যন্ত্র মনে করবেন না, অবিশ্বাস করবেন, আমার দৃঢ় বিশ্বাস। আর না হলে আমাদের আন্দোলন চলতে হবে, আমরা দাবি না আমরা পর্দা পেতে পারবো। পুলিশের সঙ্গে সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন।
নিবিড় সাহা, ৭১, ঢাকা। দর্শক, ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। রাজধানীর কাকরাইল মোড়ে এই ঘটনা ঘটলে সেখানে অবস্থান নেন তারা। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পর এখন কাকরাইলের পরিস্থিতি কেমন দেখছেন? এ নিয়ে সবশেষ আর কি তথ্য রয়েছে আপনার কাছে? সকাল গড়িয়ে সন্ধ্যা আন্দোলন কিন্তু চলমান রয়েছে। যে আন্দোলন শুরু হয়েছিল সকাল 11টায়, এখন কিন্তু প্রায় 8 ঘন্টা পেরিয়ে গেছে, সন্ধ্যা 7টা বাজে এবং সেই আন্দোলন চলমান রয়েছে। দাবি কিন্তু ছিল 3টা আবাসন ব্যবস্থা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট সহ যে 3 দফা দাবি ছিল। এখন কিন্তু আমার পেছনে শিক্ষার্থীরা বারবার ঘোষণা দিচ্ছেন যে দাবি বেড়েছে আরো একটা। সেই দাবিটি হচ্ছে যারা এই শান্তিপূর্ণ মিছিল, যেটি বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিলের উপর যে সমস্ত পুলিশ সদস্যরা হামলা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচার কাজ সম্পন্ন করতে হবে, সেরকমভাবে কিন্তু তারা বলছেন। এবং মূলত আমি যতটুকু খবর পেয়েছি, একেবারে সর্বশেষ যে তথ্যটি রয়েছে বুশরা, প্রধান উপদেষ্টার অফিসে, বাসভবনের সামনে যে অফিস রয়েছে, অফিসে কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 5 জন শিক্ষক এবং তারা এই যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি পূরণ নিয়ে, আপনি জানেন যে প্রধান উপদেষ্টা কিন্তু চট্টগ্রামে আছেন এবং এই যে দাবি পূরণ রয়েছে সেই দাবি পূরণ নিয়ে কিন্তু তাদের বলছে একটি আলোচনা হচ্ছে। আলোচনাটি কিন্তু শুরু হয়েছে মাত্র মিনিট 5 আগে। সেই আলোচনা সবশেষ যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তই নির্ভর করবে যে এই আন্দোলনের কি অবস্থা হবে। তারা বলছেন যে তারা বেশ কয়েক বছর ধরে বৈষম্যের শিকার এবং তারা নানাভাবে কিন্তু এই আন্দোলন করে আসছিলেন, কিন্তু সেই আন্দোলন কোনো কিছু হয়নি। আমার সাথে একজন সমন্বয়ক রয়েছেন, আমি তার কাছ থেকে একটু জানবো। আমরা শুনেছি যে 5 জন শিক্ষক আলোচনায় বসেছেন, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে আসলে আমাদের শিক্ষকরা আমাদের হয়ে গিয়েছেন এবং আমাদের যে 3 দফা দাবি প্লাস এখন যে দাবিটা আমরা যুক্ত করেছি আমাদের শিক্ষকদের এবং আমাদের উপর হামলা করার জন্য, সেই দাবিগুলো আদায়ে আসলে আমাদের শিক্ষকরা আমাদের পক্ষে এই কথাগুলো বলছেন। এটুকু আমরা নিশ্চিত এবং আমাদের শিক্ষকরা আমরা এটুকু বিশ্বাস করি যে আমাদের দাবি না নিয়ে ওনারা কোনো আপোষ করে ফিরে আসবেন। আরেকটি বিষয়, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তো কোনো সভা সমাবেশ বা মিছিল করা নিষিদ্ধ ছিল, তারপর আপনারা এসেছেন কেন? আচ্ছা দেখেন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, একটা মানুষকে আসলে আপনি কতদিন ধরে রাখবেন? মানে আমরা আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছি বলে 144 ধারা আমরা ভেঙেছি, মানে এটা হচ্ছে বাস্তবতা আমাদের। হ্যাঁ, আমরা মানছি যে এখানে সভা সমাবেশ করা নিষিদ্ধ ছিল, তাহলে আমার দাবিটা যখন আমি আমার ক্যাম্পাসে বসে বলতেছি তখন শুনে নেন, আমি যখন ক্যাম্পাসে গেট লক করে বলতেছি তখন শুনে নেন, তখন তো আপনারা শুনেন নাই। আমরা যতক্ষণ না এক্সট্রিম হই ততক্ষণ তো কোনো কথা শোনা হচ্ছে না। সো হোয়াট ক্যান উই ডু? আমরা নিরুপায় হয়ে এসেছি। আমরা যেখানে এসেছি, এই যে আমাদের এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এই পরিস্থিতির জন্য সরকার এবং রাষ্ট্র দেয়, এটার জন্য অবশ্যই আমরা দায়ী না। আপনাদের অবস্থান কি অনড়ই থাকবে? অবশ্যই আমরা অনড় থাকবো। আমাদের ভাইদের উপর গুলি চলেছে, আমার বোনদের উপর হামলা হয়েছে, আমার বোন আহত হয়ে পড়ে গিয়েছে, ওই সময় নির্মমভাবে বুট দিয়ে পালানো হয়েছে এক একটা মেয়েকে। এইটার বিচার না করে এবং আমাদের যে দাবির জন্য আমরা রক্ত দিয়েছি, রক্ত যেহেতু দিয়েই ফেলেছি, রক্ত আরো দিতে পারবো, কিন্তু দাবিটা আদায় করে নিয়ে যাবো আমরা। শুনছিলেন বুশরা, দাবি কিন্তু এখন 3টি নয়, দাবি 4টি। সেই 3 দফা দাবির সাথে কিন্তু আরেকটি দাবি যুক্ত হয়েছে এবং তাদের যারা প্রশাসনে হামলা চালিয়েছেন তাদের বিচার কিন্তু নিশ্চিত করতে হবে। আলোচনা চলছে, অল্প কিছুক্ষণের মাঝে হয়তো সিদ্ধান্ত আসবে। 5 জন শিক্ষক ছাত্রদের দাবিগুলো নিয়ে আলোচনায় বসেছে, আপনি সেখানে আছেন, নিশ্চয়ই আমরা দর্শকদের আলোচনার ফলাফল সম্পর্কে জানাবো। দর্শকের আগে যেমনটা জানিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত সহ ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের নেতারা বলেন, এ ঘটনায় প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা হয়। মঙ্গলবার রাতে দুর্বৃত্তের হামলায় নিহত হন স্যার AF রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। আরো জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং স্যার AF রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পরের দিন সকাল থেকেই ভিসি চত্বরে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল আর প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। এ সময় আবেগাপ্লুত কণ্ঠে প্রশাসনের উপর ক্ষোভ ঝাড়েন শিক্ষার্থীরা। তারা বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে দুপুর 1টার দিকে নিজ ক্যাম্পাসে ফেরে শাহরিয়ার আলম সাম্যের নিথর দেহ। সহপাঠী ও বন্ধুকে এক নজর দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহপাঠীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হয়। জানা গেছে, গ্রামের বাড়ি সিরাজগঞ্জে দাফন করা হবে তাকে। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ জানান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান প্রশাসনও পূর্বের মতোই ব্যর্থ হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এ সময় ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। দর্শক, ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মশাল মিছিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফ হক। আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, মশাল মিছিলে যোগ দিতে আসা শিক্ষার্থীরা কি বলছেন, এছাড়া আর তাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা জানাবেন। চলে যাচ্ছি অন্য খবরে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। গেজেট প্রকাশের পরও ইশরাককে শপথ না পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার পেছনে ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন তারা। দ্রুত মেয়রের দায়িত্ব ইশরাককে বুঝিয়ে দেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। জনতার মেয়রের জন্য জনতার স্রোত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে বুধবার সকাল থেকে জড়ো হয়ে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেবার দাবিতে মানববন্ধন করে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী থেকে শুরু করে হাজারো মানুষ। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়াকে বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন বিক্ষোভকারীরা। ষড়যন্ত্র বিষয় এটা তো নতুন করে বলার কিছু নাই। এটা পুরো বাংলাদেশের জনগণ তথা ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণও দেখতে পারতেছে যে কোর্টের রায় দেওয়ার পরেও তাকে শপথ নেওয়ার জন্য বাধাগ্রস্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এটা আমরা স্পষ্ট একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন, আমরা ঢাকাবাসী ইউকের পক্ষ থেকে আপনাদের দাঁত ভাঙা জবাব দেব। এ সময় মানববন্ধন নিয়ে রাস্তা থেকে নগর ভবনের মূল ফটকের সামনে গিয়ে দাঁড়ান দক্ষিণ সিটির বাসিন্দারা। অবিলম্বে ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়ে মেয়র পদে না বসালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। জনগণের ভোটে নির্বাচিত হয়েছে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক। জনগণ চায় তাকে এই নগর ভবন দেখতে। আর যদি সরকার তা না করে, আমরা জনগণকে সামনে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। জনগণের কাজ তো আর প্রশাসন করতে পারে না। আদালতের রায় কার্যকর করে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত অবিলম্বে শপথ গ্রহণ করায় ওনার দায়িত্বে ওনাকে বসানো হোক। অবিলম্বে 24 ঘন্টার ভিতরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ করে নগর ভবন ঢাকাবাসী দেখতে চাই। সকাল 8টায় শুরু হওয়া মানববন্ধনটি চলে দুপুর পর্যন্ত। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। নার্সিং ডিপ্লোমা কোর্সকে অবিলম্বে স্নাতক সমমান করার দাবি জানিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরের পর বিক্ষোভ কর্মসূচি পালনের এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে। বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করেই চলেছে কর্মসূচি। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষোভে অংশ নেয় সরকারি ও বেসরকারি ডিপ্লোমা নার্সের শিক্ষার্থীরা। দুপুরের পর শাহবাগ মোড় অবরোধ করে তারা। শিক্ষার্থীরা জানান, নার্সের শিক্ষায় প্রায় 4 বছর পড়ালেখার পরও ডিপ্লোমার সার্টিফিকেট পান তারা। তাদের দাবি, ডিপ্লোমার বদলে তাদের স্নাতক সমমানের সনদ দিতে হবে। আমরা 6 মাস ইন্টার্নির পরে আমাদেরকে কেন ইন্টার সমমান সার্টিফিকেট দেওয়া হবে, সেটার পক্ষে এই বাংলার মানুষ মেনে নেবে না। কারণ টানা 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়ার পরে আমরা চাই আমাদেরকে ডিগ্রি সমমান করা হোক। গত মাসের 21 তারিখ থেকে আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। উপর মহলের কোনো পাত্তা নাই। সারা বাংলাদেশ জানে নার্সরা রাস্তায়। নার্সরা কেন থাকবে রাস্তায়? আমরা থাকবো হসপিটালে।
অবরোধের এক পর্যায়ে বৃষ্টিতে ভেজে আন্দোলনকারীরা। শাহবাগ কেন্দ্রিক সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ অনেক চেষ্টার পরেও শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরাতে পারেনি। আমাদের সার্টিফিকেট কি আসবে? সার্টিফিকেট কি এসএসসি আসবে? আমরা তো এসএসসি চাচ্ছি না, আমরা ডিগ্রি সমমান চাচ্ছি, ডিগ্রি স্নাতক সমমান। এটাই আমাদের উপকার। এইচএসসি পাস করে, ভর্তি পরীক্ষা দিয়ে পাস করে, তারপরে 3 বছর ইংলিশ একাডেমিক পড়াশোনা করার পর 6 মাস ইন্টার্নশিপ করে, তারপরও আমরা পরে যখন চাকরি ক্ষেত্রে যাই আমাদের সমমান থাকে এইচএসসি সমান। এই বৈষম্য আমরা মানি না, মানব না। সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। সরকারি বেসরকারি কলেজ মিলিয়ে ডিপ্লোমা নার্সেস কোর্সে প্রায় 18,000 শিক্ষার্থী পড়ালেখা করছেন বলে জানা যায়। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। প্রায় প্রতিদিনই রাজধানীর কর্মব্যস্ত শাহবাগ মোড় সহ একাধিক স্থানে দাবি আদায়ের কর্মসূচি থাকায় যান চলাচল ব্যাহত হয়, দুর্ভোগ ও ভোগান্তিতে পড়ছেন পথের যাত্রীরা। বুধবারও শাহবাগ থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত এলাকায় শিক্ষার্থী ও নার্সদের কর্মসূচির কারণে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নগরবাসী বলছেন, সড়কে নেমে দাবি আদায়ের ঘটনায় তারা এখন তিতিবিরক্ত। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। 3 দফা দাবিতে যখন লং মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে কাকরাইলে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঠিক তখন টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলছে সাম্য হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ। এর মাঝেই দুপুরের আগে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে শাহবাগ অবরোধ করে। ফলে অচলাবস্থা তৈরি হয় শাহবাগ সহ আশেপাশের এলাকায়। এসব এলাকায় যান চলাচল বন্ধ হওয়ায় প্রভাব পড়ে রাজধানী জুড়ে। দাবি আদায়ে যখন তখন রাস্তা অবরোধ করে ভোগান্তি সৃষ্টি করায় তীব্র ক্ষোভ জানায় যাত্রী সাধারণ। জনগণের অত্যন্ত ভোগান্তি হইতেছে, মানুষ এই ভোগান্তি চায় না। আমরা রাস্তার সাইডে দিয়ে একটা সাইড দিয়ে তারা আন্দোলন যা করে করুক, কিন্তু মেন রাস্তা আটকায় আন্দোলন বা সমাজে এটা মানুষের ভালো কাম্য না। দাবি করতেই পারে, তাদের দাবি চাওয়ার অধিকার আছে, আর পাবলিকের ভোগান্তি করার অধিকার তাদের নাই। বৃষ্টির মধ্যে অনেক কষ্ট হইতেছে না, কষ্ট হইতেছে তো। এরা হুট করে আসছে, এরা বলতেছে আমরা অনেক দিন ধরে আন্দোলন করতেছি, আজকে হুট করে আইসা অতর্কিতভাবে মানুষকে একটা দুর্ভোগের সৃষ্টি করছে। হুটহাট আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান পরিবহন সংশ্লিষ্টরাও। তা আমরা যদি অ্যাক্টিভে যদি সারাদিন পার করে আনতে যাই, তা আমরা কীভাবে চলি? আমাদের সংসার ছেলে মেয়ে নিয়ে তো আমরা রাস্তায় বসার মতো এরকম অবস্থা। হাইকোর্ট দিয়ে ঘুরে এই জায়গায় আইছি, 2-3 জায়গা ঘুরতাছি, তাইলে এটা তো একটা মানুষের সাধারণ জনগণের এটা তো ভোগান্তিস না, এটা বড় ধরনের একটা ভোগান্তিস। জনভোগান্তি সৃষ্টি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। সংকট নিরসনে সরকারকেও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজই ঠিক করবে। তিনি আরও বলেন, যে কোনো অর্থনীতিবিদ্যা মানুষকে দিয়ে শুরু করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। পাহাড় ঘেরা সবুজ ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৫ম সমাবর্তন উপলক্ষে সবুজ ক্যাম্পাসে ফিরে এসেছে হই হুল্লোড় আর মানুষের কলতান। দুপুর থেকেই দল বেঁধে সমাবর্তনে যোগ দেন সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘ ৯ বছর পর সমাবর্তন, তার উপর সাবেক শিক্ষক ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন, দুই মিলে উচ্ছ্বাসিত তারা। প্রত্যেকের মধ্যে একটা অন্যরকম উচ্ছ্বাস, একটা মুক্ত পরিবেশে মুক্তভাবে এত চমৎকার একটা আয়োজন আমরা করতে পারছি এবং এমন একজন মানুষের কাছ থেকে আসলে আমরা কনভোকেশনটা নিতে পারছি, এটার জন্য আসলে আমরা প্রত্যেকেই গর্বিত এবং আনন্দিত। আসলে মোটামুটি বন্ধুদেরকে পেয়েছি অনেক বছর পরে, দেখা হচ্ছে, মজা হচ্ছে, ডিপার্টমেন্টের ছাত্রদের সাথে দেখা হলো, তো খুব ভালো লাগতেছে আর কি। দুপুর 2টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা। শোভাযাত্রা করে সমাবর্তন স্থলে অধ্যাপক ইউনূসকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মানসূচক ডি.লিট পদক দেন প্রধান উপদেষ্টাকে। পরে সমাবর্তনের দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র সমাজই ঠিক করবে কেমন হবে ভবিষ্যৎ। প্রাসঙ্গিকতা এবং এর ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয়ের আর্থিক শিক্ষা, যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই, আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে।
কিন্তু আমরা গতবান্ধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। তিনি বলেন, অর্থনীতি এগিয়ে যায় ব্যবসার মাধ্যমে, তবে আমরা যে ব্যবসা করি সেটি আত্মঘাতী। ব্যবসা হতে হবে মানুষকেন্দ্রিক। যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব করতে চাই সেভাবেই বিশ্ব করতে পারি। একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায়। দ্বিতীয়ত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনে গ্রামীণ ব্যাংকের আইনে লেখা আছে পরিষ্কার এই ব্যাংক কোথার থেকে আসলো। এই ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে, সেটা তার স্পষ্ট উল্লেখ আছে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারীদের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াতেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম জোবরা থেকে শুরু করেছিলেন তার ক্ষুদ্র ঋণের কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে তিনি বললেন, জোবরা থেকে যা শিখেছেন তার বহিঃপ্রকাশ এখন পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, ছাত্র সমাজে ঠিক করবে আগামীর ভবিষ্যৎ। যা শুনে অনুপ্রাণিত শিক্ষার্থীরা। মোহন ইসলাম, ৭১, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে স্থবিরতা নামে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। অফিসগুলোতে ছিল না করদাতাদের তেমন ভিড়। অনেকে কর অফিসে এসে পড়েন, ভোগান্তিতে ব্যাহত হয় রাজস্ব আদায়। ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রুহুল আমিনের রিপোর্ট। এনবিআরের সংস্কার অধ্যাদেশ বাতিলের দাবিতে ঘোষিত কলমবিরতি কর্মসূচির প্রথম দিন। কর অফিসগুলো প্রায় ফাঁকা। কর্মকর্তারা এলেও করদাতার চাপ ছিল না তেমন। আবার যারা এসেছেন তারা পড়েন বিপাকে। আগে থেকে জানা ছিল না যে কর্মবিরতি, আমি এখানে এসে জানতে পারলাম। তো এনবিআর ডিভাইডেড হওয়ার যে ব্যাপারটা, এটার জন্যই খুব সম্ভবত তারা কলম বিরতিতে গিয়েছে বলে আমি জানলাম আর কি এখানে আসার পরে। আমি আসছিলাম কিছু উইথহোল্ডিং জমা দিতে, কিছু অ্যানুয়াল রিটার্ন অ্যাকনোলেজমেন্ট কালেক্ট করার জন্য আর কি। আগে জমা দেওয়া ছিল, আজকে কিছু জমা দিব এই কারণে আর কি। আজকে অনেক লোক সংখ্যা অনেক কম, করদাতারা কম আসছে। আর এই কারণ হচ্ছে আপনারা হয়তো বা শুনতে পারছেন যে 3 দিন পেন ডাউনের যে এটা আসছে, এই জন্য করদাতা অনেক কম। একাধিক কর অঞ্চল ঘুরে এমন দৃশ্য দেখা যায়। সার্টিফিকেট দেয়া, রিটার্ন সংশোধন কিংবা চালান নেয়ার ঘটনা তেমন চোখে পড়েনি। ভ্যাট সার্কেল ও কাস্টমস হাউসগুলোতেও পালন করা হয় কলম বিরতি। কোনো কোনো অফিসে টাঙানো হয় কলম বিরতির ব্যানার, যা চলে দুপুর 1টা পর্যন্ত। আন্দোলনকারীরা জানান, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের দাবি, সংস্কারে দক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন করতে হবে। আমরা আশা করব যে আগামীকালকেও একইভাবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে এবং শনিবার অর্থাৎ 17 তারিখেও একইভাবে কর্মসূচি চলবে। এবং আমরা বিশ্বাস করি যে এর মধ্যেই হয়তো সরকার আমাদের সাথে বা আমাদেরকে ডেকে পাঠাবেন আমাদের বক্তব্য শোনার জন্য, আমাদের মতামত দেওয়ার জন্য। এখন দিনে অন্তত 2000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য এনবিআরের। চলমান আন্দোলনে যা ব্যাহত হচ্ছে, কর্মকর্তাদের আশঙ্কা, আলোচনার টেবিলে সমস্যার সমাধান না হলে অর্থনীতির ক্ষতি বাড়বে। এনবিআর সংস্কার অধ্যাদেশ বাতিলের দাবিতে গত মঙ্গলবার 3 দিনের কলমবিরতি ঘোষণা করেন কর্মকর্তারা। তবে বাজেট প্রণয়ন, যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম কর্মসূচির আওতামুক্ত রাখা হয়। রুহুল আমিন, ৭১, ঢাকা। মার্কিন ডলারের দাম এখন থেকে বাজার ঠিক করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে তিনি কথা জানান। বাংলাদেশ ডলারের বিনিময়ে আরও নমনীয় করতে রাজি হবার পরিপ্রেক্ষিতে চলমান 470 কোটি ডলারে ঋণের 2টি কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আইএমএফ। সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর বলেন, ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার এখন ভালো সময়। তাই কারণ হিসেবে তিনি বলেন, এখন প্রবাসী আয় ভালো হয়েছে, রিজার্ভও স্থিতিশীল, উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে 350 কোটি ডলার আসবে, এতে রিজার্ভ আরও বাড়বে। ডলারের দাম এখনকার দামের আশপাশেই থাকবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আমরা আজকে থেকে সার্কুলার ইস্যু করে দিয়েছি যে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট চালু হচ্ছে বাংলাদেশে, এবং আমরা আশা করব সব ব্যাংকের সহায়তায় এবং আপনাদের গণমাধ্যমেরও সহায়তা সেখানে লাগবে। বাজারকে অস্থিতিশীল বা স্থিতিশীল রাখার ব্যাপারে সমগ্র জাতিকেই একটা
একটা ভূমিকা রাখতে হবে। আমরা যেন কোনো প্রকারের উস্কানিমূলক তথ্য, কোনো প্রকারের বিভ্রান্তিকর তথ্য এগুলো প্রকাশ করা থেকে বিরত থাকি। এটা আমরা জানি যে কিছু আছে কোম্পানি দুবাই এবং অন্যান্য জায়গায় আছে যারা চেষ্টা করবে বাজারকে অস্থিতিশীল করতে, আগে করেছে, এখন হয়তো তারা চেষ্টা করতে পারে। আমাদের একটু সচেতন থাকতে হবে। আমরা মনে করি আমাদের যথেষ্ট শক্তি আছে এই ধরনের স্পেকুলেশন যদি হয় সেটা থেকে নিজেদেরকে রক্ষা করার মতো। দেশের বাইরের খবর। অস্ত্রবিরতির পরও পাল্টাপাল্টি নানা হুমকি আর পদক্ষেপ দিয়ে চলেছে ভারত ও পাকিস্তান। দুই দেশের দূতাবাস কর্মীদের ওপর খড়গ নামিয়েছে দুই দেশই। সমান তালে চলছে হুমকিও। কাশ্মীর খালি করতে বলেছে ভারত, কঠোর জবাব দিয়েছে পাকিস্তানও। আরও জানাচ্ছেন আফসানা শাওন। পাকিস্তানের হাইকমিশন কর্মকর্তাকে মঙ্গলবার বহিষ্কার করেছে ভারত। এতে বেজায় চটেছে পাকিস্তান। পাল্টা পদক্ষেপ নিতেও ছাড়েনি তারা। কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কারের নির্দেশ দিয়েছে শাহবাজ শরীফ সরকার। শুধু তাই নয়, 24 ঘন্টার মধ্যে তাকে পাকিস্তান ছাড়ার সময়সীমাও বেঁধে দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি পদক্ষেপই শুধু নয়, একে অপরকে হুমকি দিয়েই যাচ্ছে দুই দেশ। যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার পাকিস্তান বলেছে ভবিষ্যতে নয়াদিল্লি আবারও আগ্রাসন চালালে পাল্টা জবাব দিতে পিছপা হবে না ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ চালানো হলে দেশটি ধ্বংস হয়ে যাবে বলে হুমকি দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পাকিস্তানের বিষয়ে ভারতের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি, বরং পুরো কাশ্মীরকে নিজেদের দাবি করে পাকিস্তানিদের কাশ্মীর খালি করতে বলেছে দেশটি। কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় আসতে হবে ভারত ও পাকিস্তানকে। এই এলাকা অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান, তাদের ওই এলাকা ছেড়ে চলে যেতে হবে। শুধু এই বিষয়েই পাকিস্তানের সাথে আলোচনা হতে পারে। এছাড়াও মঙ্গলবার পাঞ্জাবে ভারতীয় বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা করেছে আমাদের সেনারা, আর 20-25 মিনিটের মধ্যেই কাজ শেষ। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং পেশাদার সেনাবাহিনী ছাড়া এটা সম্ভব ছিল না। এটাই নতুন ভারত। আমরা শান্তি চাই, কিন্তু আঘাত এলে আমরাও জানি শত্রুকে কিভাবে ধ্বংস করতে হয়। नेवी ने समुद्र पर अपना दबदबा बनाया। মোদির বক্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের উস্কানিমূলক ও উত্তেজনাকর বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে ইসলামাবাদ। বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং উত্তেজনা কমাতে দরকারি পদক্ষেপ নেবে ইসলামাবাদ। তবে ভবিষ্যতে যদি ভারত কোনো আগ্রাসন চালায়, তাহলে তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করা হবে। আফসানা শাওন, ৭১।